যত ধরনের সামাজিক সুরক্ষার বিষয় আছে এমন কোনো বিষয় নেই যেটা সরকার অ্যাড্রেস করেনি। সেদিক থেকে এটা মারাত্মক ভালো একটা বাজেট, কোনো সন্দেহ নেই। কিন্তু এই বাজেট বাস্তবায়ন করতে 50% পারবে কিনা আমি সন্দেহ। বাজেট পুশিন আর ভারতীয় আধিপত্যবাদ নিয়ে আজকের মুক্তির কথায় আমি আপনাদের সঞ্চালক ডেল এইচ খান সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনা চালিয়ে যাবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন তিনজন বিশিষ্ট ব্যক্তিত্ব। আমার বামে আছেন মেজর আমিন আহমেদ আফসারি, থ্যাংক ইউ। আমার ডানে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল এবং আছেন কর্নেল মহসিনুল করিম। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। শুরু করব মেজর আফসারি আপনার মাধ্যমে। জি, বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ বাজেটটি গতকাল আমাদের সামনে পেশ করা হয়েছে এবং একই সাথে এটা লক্ষ্যমাত্র বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় এখন পর্যন্ত। এরকম পরিস্থিতিতে এই যে ঘাটতিটা আছে বাজেটে, এটা মিট আপ করার জন্য দুইটা বিশেষ এলাকাতে সরকার তাদের টার্গেট সেট করেছে। একটা হচ্ছে বৈদেশিক ঋণ আর আরেকটা হচ্ছে আভ্যন্তরীণ ঋণ। তাহলে এই লক্ষ্যমাত্রা কিভাবে সরকার পৌঁছাতে পারবে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, আমার প্রিয় তিনটা মুখ আজকে আমার সাথে আমরা একসাথে হয়েছি, কথা বলবো এবং খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, বিশেষ করে খুব চৌকস, স্মার্ট এন্ড ইয়াং উপস্থাপক এবং আপনাকে, আপনার টেলিভিশন নিউজ 24 এবং মুক্তির কথা যারা জড়িত আছে সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ। গ্রামে একটা কথা আছে আমাদের, যতটুকু পারো ততটুকু নিও প্লেটে। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে প্রথমেই আমি একটু ধন্যবাদ, মানুষ তো আমাদের দেশে ধন্যবাদ দেওয়া, প্রশংসা করা এগুলো কমে গেছে। একটা দল মাত্র 3 মাস সময় পেয়েছে। এই সময়ের মধ্যে এবং অতীতে যে ঘটনাগুলো ঘটেছে এগুলো বলতে চাই না, এগুলো সবাই আমরা জানি। এরকম একটা পরিস্থিতিতে যেই বাজেটটা গতকালকে উপস্থাপন করা হয়েছে, পুরো বাজেট অনুষ্ঠানটা আমি দেখেছি, আমি অতীতেও দেখেছি, কিন্তু এটা একটা প্রাণবন্ত এবং খুব সুন্দরভাবে যেখানে যেখানে যাকে খুশি করা যায় তেমন একটা বাজেট এখানে দেওয়া হলো। এটা দিতে গিয়েই কিন্তু আপনি যে সমস্যার কথা বলেছেন সেটার উৎপত্তি হয়েছে ওখান থেকে, যে সবাইকে সন্তুষ্ট করতে গিয়ে যেটা হয়েছে। তো এখানে আমি বলবো একটা জিনিস, বাংলাদেশে একটা জায়গায় বাজেট এটা আসে না, অন্যান্য দেশে ভেটারানদের জন্য একটা যোগ্য গ্রুপ, এই গ্রুপের জন্য আলাদা পে স্কেল আছে ভেটারানদের জন্য। সো বাজেটেও কিন্তু আমাদের প্রতিফলন নাই। এটা আমরা ভবিষ্যতে সরকারের সাথে কথা বলবো এবং এই যে একটা যোগ্য, এই যে আমরা বলতেছি এই টাকা উঠে আসবে কিনা, আমেরিকাতে এই ভেটারানদের কারণে মধ্যবিত্ত যে সমাজ এটা বৃহৎ হয়েছে। জিআই বিল তারা করেছে ভেটারানদের জন্য এবং ইউনিভার্সিটিতে দ্বিগুণ ছাত্র হয়েছিল। ভেটারানদের কোনো এইজ বার নাই, এমনি তো বিদেশিদের এইজ বার নাই। সো ভেটারান যে গ্রুপটা আছে, আমাদের সিভিল অ্যান্ড মিলিটারি দুইটা ভাগ, এটাকে আবার দুইটা 4টা ভাগ করা যায়। সিভিল যেটা একদম মানে মূল দেশের মালিক তারা, আর এটা হলো কর্মচারী কর্মকর্তা। ঠিক আর্মি তো যারা চাকরি করছে তারা ভবিষ্যতের ভেটারান, আর এখন যারা ভেটারান তারা সিভিল প্রশাসন অ্যান্ড আর্মস দুইটাই যোগ্য কাজ করছে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। কিন্তু এই লক্ষ লক্ষ ভেটারানদের বাংলাদেশে কোনো মূল্যায়ন নাই। এইটা কিন্তু বাজেটকে কাজে লাগানোর জন্য, উৎপাদনকে কাজে লাগানোর জন্য, দেশের আর্নিং এর জন্য আমি আপনার মাধ্যমে আজকে এটা সরকারকে বলতে চাই যে এই গ্রুপটাকে কাজে লাগিয়ে আপনারা বাজেটটাকে আরো শক্তিশালী করতে পারেন। তো বাজেটটা কিরকম হয়েছে, কোথায় কোথায় বাড়িয়েছে, কোথায় কমিয়েছে, এগুলো সব আপনারা জানেন। কিন্তু বাজেট কিন্তু অর্থনৈতিক বিষয় না, এটা একসময় অর্থনৈতিক বিষয় ছিল, শুধু অর্থনৈতিক হিসাব কিতাব কিন্তু বাজেট এখন পলিটিক্যাল। অর্থাৎ পলিটিক্যাল গোল, পলিটিক্যাল যে ভিশন মিশন, সেইটা কি ধরনের বাজেট দিলে পুরো করা যায় সেই দিকেই মনোযোগ। এখানে যে মেট্রো রেল থেকে শুরু করে সব জায়গায় কিন্তু বাড়িয়েছে এবং পুলিশেরটা আবার কমিয়ে ফেলছে। হ্যাঁ, বাট ডিফেন্সও একটু বেড়েছে। তো আর একটা কথা আপনি খুব সুন্দর বলেছেন, ভবিষ্যতে আমরা শুনবো, ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। দেশ যদি সঠিকভাবে চলে তাহলে প্রতি বছরই এটা বলার কথা। বাজেট কখনো ছোট হয়ে
সেই তাজউদ্দিনের বাজেটে যাওয়ার কথা না। তো সুতরাং বাজেট যত সামনের দিকে যাবে, দেশ যত ডেভেলপ করবে বা ডেভেলপমেন্টের জন্য যে পরিস্থিতি তৈরি হবে, এবং জনসংখ্যা, লিবারেশন ওয়ারের সময় আমরা ছিলাম 7 কোটি 7 কোটি 7.5 কোটি, ওয়েস্ট পাকিস্তান যেটা ছিল ওদের ছিল 3.5 কোটি, আজকে আমরা 20 কোটির নিচে, 18-17 কোটি, ওরা 25 কোটি। এখানে আবার আমরা কিন্তু একটু সংযম, এবং এইটাও কিন্তু বাজেটের সাথে আসে। এখন বাজেটের সাথে লোক সংখ্যা, বাজেটের সাথে কর্মসংস্থান, বাজেটের সাথে উদ্যোক্তা, বাজেটের সাথে শিক্ষা, বাজেটের সাথে এক্সপার্টিস, এগুলো সব জড়িত। সুতরাং বাজেট আসলে বাজেট যারা তৈরি করে দেশের জন্য, তারা দেশকে উপলব্ধি করতে হবে। তবে এইবারের বাজেটে আমার মনে হয়েছে অন্তত তারা বুঝতে পেরেছে কোন কোন জায়গায় হাত দিতে হবে। চমৎকার। মেজর আফসারী, আবার আপনার কাছে ফিরবো। কারণ মহসিন, আপনার কাছে জানতে চাচ্ছি যে যেরকম মেজর আফসারী বললেন যে এবার অ্যাটলিস্ট আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে, ইয়ারমার্ক করা সম্ভব হয়েছে যে কোথায় কতটুকু বাজেট গেলে পরে সবাই খুশি হবে, রাইট? সো আপনার কি মনে হয়? বাজেট, হ্যাঁ, আপনার কি মনে হয়? না, আফসারী স্যার যেটা বলেছেন যে বাজেট তো আসলে সবাই খুশি করার একটা বিষয় না। বাজেট হচ্ছে আমার দেশের জন্যে যেটা সবগুলো সেক্টরকেই আমি যাতে সমানভাবে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারি, সেরকম একটা রিঅ্যালোকেশন অফ দি রিসোর্সেস, এটি হলো বাজেট। তো সেই ক্ষেত্রে তাজউদ্দিন থেকে শুরু করে এ পর্যন্ত বাজেট ঘোষণা হয়েছে অর্থনীতিবিদ মাত্র 3 জন। বাজেটে এগুলো কেন হয়? তারপরে পরিকল্পনা মন্ত্রী হওয়ার মতন লোকজনও বাজেট ইয়ে করছে, পলিটিশিয়ানও আছে। এর মধ্যে তাজউদ্দিন হচ্ছে একমাত্র পলিটিশিয়ান অর্থমন্ত্রী। তো তার মধ্যে আবার আছে এই গত বলছি এত লোক, সাইফুর রহমান তো অ্যাকাউন্টেন্ট, আমি এটাই বলবো, সেই অর্থনীতিবিদ বলতে ওই রকম না। তো যাই হোক, সাইফুর রহমান এবং সম্ভবত আবুল মাল আব্দুল মহিদ, ওনারা 2 জন মিলে 25 বছর অর্থমন্ত্রী, তারপর 45-55 বছরের এরাই। তো এই যে অর্থমন্ত্রী কে হবে, তারপরে বাজেটটা কিভাবে দিবে, রাজনীতিবিদ হলে কেমন দিবে, টেকনোক্র্যাট হলে কেমন দিবে, আলটিমেটলি আমার উদ্দেশ্য যেটা সেটা হলো বাজেট চাই দিক না কেন, সেই বাজেটের মূল যে বক্তব্য সেটা হলো কি, আমি তো ভালো উদ্দেশ্যেই বাজেটটা দিলাম, কিন্তু এই বাজেটে যদি চুরি চোট্টামি না হয়, আগে গত কয়েক বছরও দেখলাম বাজেট দেওয়ার পরে কিছু কিছু লোক হিসাব করে আমার মন্ত্রণালয়ে এত বাজেট, তার মানে এত চুরি। এই যে বাজেটের যে ফাঁকটা, তারপরে ব্যাংকের থেকে এত টাকা চুরি, বাজেট থেকে উন্নয়নে যাবে, উন্নয়নের মধ্যে সব চুরি হবে। তা আমি উপাদেয় খাদ্য খেলাম, কিন্তু আমার যদি পেট খারাপ থাকে তাহলে তো আমার শরীর বৃদ্ধি হবে না। তো বাজেট করতে হলে প্রথমে এই সমস্ত জিনিস, যে ব্যাংক থেকে টাকা লুট হয়ে চলে যাবে না, তারপরে সততার সাথে কাজ করবে সবাই, বাজেট যেটা অ্যালোকেশন হয়েছে মানে জুডিশিয়াসলি ইউটিলাইজ করতে হবে। আর 2 নম্বর হলো যে আমার দেশীয় যেটা গড় জিডিপি যেটা বলি, এইটা যদি উন্নয়ন না থাকে বাজেটে, তাহলে ওই ধার করে করে বাজেট নিয়ে তো আর কোনো দেশের উন্নয়ন হওয়া সম্ভব না। এবারকার বাজেটের ব্যাপারে যেরকম প্রতিরক্ষা বাজেট, আমরা আর্মি অফিসার হিসেবে প্রতিরক্ষা নিয়েই কথা বলার জন্য হয়তো মনে করতে পারবে মানুষ, কিন্তু বাজেট তো ওই যে আফসারী স্যাররা বললেন, এটা তো এবারকার কথাই তো এরকম যে গণতান্ত্রিক বাজেট, তারপরে এটা হলো যে উন্নয়নমূলক বাজেট, তারপরে জনকল্যাণমূলক বাজেট, এই যে কথাগুলো এখানে আসছে, এই কথাগুলো হ্যাঁ এটা হাই সাউন্ডিং এবং খুব ভালো লাগছে, মাইল্ড, কিন্তু এই জিনিসগুলো বাস্তবায়ন যে কত কঠিন। যে আমরা যেরকম বলছি যে হ্যাঁ মুক্তিযোদ্ধা হলেই তাকে পেনশন দিতে হবে, দিতে হবে, আর মুক্তিযোদ্ধার মধ্যে 1% হচ্ছে রিয়েল, আর 99% হচ্ছে চোর বাটপার মুক্তিযোদ্ধা হয়েছে। আমি মুক্তিযোদ্ধার এই যে মুক্তিযোদ্ধা ইস্যুতেই তো সরকারের পতনটা হলো, কারণ মুক্তিযোদ্ধা তার সন্তান তার এদের কোটা দিতে যায় তো যুব সমাজ খেপলো। তো আমরা যদি সত্যি সত্যি যারা যেটা ধরে, যেরকম কৃষক সারা জীবন কৃষিকাজ করছে, লাঙল ঠেলছে, সে অবশ্যই পেনশন পাবে। এটা করলে না আর একজন কৃষক সে কৃষিকাজে যাবে। প্রত্যেকটা আমি গ্রামীণ অর্থনীতি থেকে শুরু করে জিয়া রহমান যেটা শুরু করেছিলেন, এইগুলো যদি স্ট্রং হয় তাহলে কিন্তু বাজেটের যে আবার মূল জায়গাটা, সেখানে কিন্তু আমি অ্যালোকেশনটাও দিতে পারবো। এরকম আমরা যেরকম যদি ডিফেন্সের কথা বলি, স্যার অলরেডি উল্লেখ করেছেন যে ভেটারানদের ইউজ করা, এইবারই তো ইউনিট গভর্নমেন্ট যদি সব ভেটারান দিয়ে পুলিশ ফিল আপ করে দিত, তাহলে তো দেশে একদম ঠান্ডা হয়ে যেত, এত ভেটারান বসে ছিল। হ্যাঁ, তারপরে অর্থনৈতিক অনেক কর্মকাণ্ড আছে যেটা ভেটারানদেরকে ইউজ করা যায়। তা আমরা কিন্তু এই দিক একটু হাইলাইট করতে চাই, এটা মানুষ পছন্দ করুক আর না করবে, কারণ সেনাবাহিনী, এয়ারফোর্স, নেভি বা অন্যান্য বাহিনীতে যারা চাকরি করে তারা সবাই যোগ্য লোক, ট্যালেন্টেড লোক। তাদের কিন্তু অবসর জীবনে আমি নিজেও দেখি যে অনেক পটেনশিয়ালিটি আছে, কিন্তু সে একদম 99% লোক বসে বসে খাচ্ছে। এই এদের যদি ইউটিলাইজ করা যায়, সেই ক্ষেত্রে যদি বাজেটটা যায়, কারণ বাজেটটা 2 নম্বর হলো যে আমার এখন বর্তমান চ্যালেঞ্জগুলো কি,
আমি যদি ধরি বাংলাদেশের চ্যালেঞ্জ কি, ওই যে পুশিন হচ্ছে, ইন্ডিয়া আমাকে খায় ফেলতে চাচ্ছে। আমার বাজেটের যদি ফোকাসটা ওইদিকে থাকে যে আমি ড্রোন বানাবো, এই যে আমি 42,000 কোটি টাকা ডিফেন্স বাজেট, এটা তো প্রায় বেশিরভাগই হচ্ছে বেতনের বাজেট। তো বেতনের বাজেট না দিয়ে যদি আমি ওই সামরিক সক্ষমতা অর্জনের জন্য আমি যদি স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য এই বাজেটটা এখানে করি এবং সেটা যদি সঠিকভাবে বাস্তবায়ন হয়, তাহলে কিন্তু এই পুশিনও হবে না, ইন্ডিয়া আমার দিকে ওরকম চোখে তাকাবে না, আমাকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে এইগুলো নিয়ে। তো বাজেটে কিন্তু স্যার তাদের প্রতিরক্ষা বাহিনীর যে পেনশনটা আছে, এটা প্রতিরক্ষা বাহিনীর খাতে দেখায় না, এটা সে অন্য খাতে দেখায় না। তো বাংলাদেশ কি একই ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারে? হ্যাঁ, করতে পারে। তো এখন বাজেট বাস্তবায়নটা যদি সঠিক হয়, এখানে সততার সাথে বাস্তবায়ন হয়, তাহলে এত সুন্দর সুন্দর কথা বলতেছে, সেখানে 6 লক্ষ কোটি টাকা হচ্ছে আমার ইন্টারনাল রিসোর্স থেকে আমার কালেক্ট হবে, আর বাদ বাকি বাইরে থেকে আসবে। তো এইটার যদি আমি বেজলাইনটা আরও ওয়াইড করতে পারি এবং ট্যাক্স যদি, যেরকম বিন নাম্বার এখন দেওয়া শুরু হয়েছে, বিন মানেই হলো যে তাকে কোনো উদ্যোগ নিলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং তাকে ট্যাক্স দিতে হবে। তো ট্যাক্স আমরা এখন যেরকম বড় বড় শিল্পপতিকে আমরা টার্গেট করি, সেখানে কিন্তু বেশিরভাগই দেখা যায় যে ওনারা ট্যাক্স যা হওয়ার কথা সেটা দেন না। এটা সেক্ষেত্রেও তারা দরকার হলে খরচ করব, আমি 100 কোটি টাকা ট্যাক্স না দিয়ে 50 কোটি টাকা দেবো আর উকিলের পয়সা দেবো। তা আমি যদি এই জিনিসটাকে মানে ওই কি বলে আমার সাইকোলজিক্যাল বান্ধব একটা পলিসি থাকে, তাহলে কিন্তু আমি ইচ্ছা করেই দেবো। যেমন আল্লাহ বলছে যে 2.5% দিতে হবে জাকাত, তো এটা কিন্তু কেউ যদি দিতে চায় তার সে কিন্তু এনকারেজ ফিল করে যে 2.5%। তো সরকারের বাজেটের যে ইয়েগুলো আছে এমনভাবে ধরে যে বাজেট ফাঁকি দেওয়া ছাড়াও মরেই যাবে। ও ট্যাক্স ফাঁকি যদি দিতে যায় তাহলে সে মারা যাবে, সে বিজনেস করতে পারবে না। ধন্যবাদ কর্নেল মহসিন, আবার আপনার কাছে ফিরবো। ব্রিগেডিয়ার স্বয়ং কামাল, কর্নেল মহসিন যেটা বলছিলেন যে প্রচন্ড এক্সপেকটেশন আছে রেভিনিউ আর্নিং এর উপরে, বাট গত সরকার কিন্তু এই কর বিভাগকে একটু স্ট্রিমলাইন করতে গিয়ে তারপরে আবার পিছু হটতে বাধ্য হয়েছে, এবং কর এবং রাজস্বের যে এই ভজগটা অবস্থা, এই অবস্থায় বিশাল লক্ষ্যমাত্রার বাজেট আসলে কতটুকু সাকসেসফুল হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। নিউজ 24 এর দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের সহবিজ্ঞ আলোচক সকলের প্রতি আসসালামু আলাইকুম, আদাব। দেখুন, জন হিক্স অর্থনীতিবিদ, তার একটা কথা দিয়ে শুরু করি যে রাষ্ট্র ব্যবস্থা, এবং যদি রাষ্ট্র ব্যবস্থা থেকে আমরা একটা শিক্ষা নেই, অতীতের যত রাজা ছিল সকলের একটা কমন বিষয়, সেটা হলো অর্থের টানাটানি। কোনো রাষ্ট্র, কোনো রাজা বলবে না যে তার প্রচুর টাকা ছিল সে সেটা ইয়ে করে আছে। একইভাবে বাংলাদেশে যে 54টা, আজকে এটা বোধহয় 55তম বাজেট হলো, কোনো বাজেট কি পূর্ববর্তী বাজেটের চেয়ে কম হয়েছে? কোনোদিনই না, শুধু এটা প্রত্যেক দিনই বাড়বে, এটাই হলো স্বাভাবিক। এখন এই বাজেটটার ব্যাপারে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা একটা বড় ডেফিসিট দেখতে পাচ্ছি, 2,43,000 কোটি টাকা। 9,38,000 কোটি টাকা হচ্ছে মোট আয় ধরা হচ্ছে, ব্যয় ধরা হচ্ছে 6,000, ব্যয় ধরা হচ্ছে 9,38,000, আয় ধরা হচ্ছে 6,95,000। এর মধ্যে রাজস্ব আদায় ধরা হচ্ছে 6,95,000। এটা প্রায় অসম্ভব, একেবারে অসম্ভব। সুতরাং এই বাজেটের অনেকগুলি ভালো দিক আছে, ওই সকলকে খুশি করার যে একটা ব্যাপার আছে, তারপরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো হয়েছে, দারুণ উদ্যোগ, কোনো সন্দেহ নেই। তারপরে চিকিৎসা, স্বাস্থ্য খাত খুবই দৃষ্টিনন্দন একটা খাত, যেটার প্রতি সরকারের অ্যাটেনশন দিয়েছে, এবং এখানে ডায়ালিসিস কিট থেকে শুরু করে হার্টের রিং, এই আইটেমগুলির দাম কমিয়েছে, এবং যত ধরনের সামাজিক সুরক্ষার বিষয় আছে এমন কোনো বিষয় নেই যেটা সরকার অ্যাড্রেস করেনি। সেদিক থেকে এটা মারাত্মক ভালো একটা বাজেট, কোনো সন্দেহ নেই। কিন্তু এই বাজেট বাস্তবায়ন করতে 50% পারবে কিনা আমি সন্দেহ। এই অর্থের সংস্থান আসবে কোত্থেকে? এটার ব্যাপারে আপনি যেটা বলছেন যে এখন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এনবিআরকে সংস্কার করার জন্য বড় পদক্ষেপ নিয়েছিল, এটা হয়নি। এখন আমাদের যে আর্থিক সংগঠনগুলি আছে, আর্থিক সংস্থাগুলি আছে, বিশেষ করে এনবিআর যদি কথা বলি, এটাতে এক ধরনের মানে অর্থনীতিবিদ মনসুর অলসন, তার একটা কথা আছে যে ইনস্টিটিউশনাল স্ক্লেরোসিস, অঙ্গ প্রত্যঙ্গের কাঠিন্য রোগ, মানে আমাদের প্রতিষ্ঠানগুলি এমনভাবে কাঠিন্য রোগে ভুগছে, যেমন এটা একটা রোগ যেখানে অঙ্গ প্রত্যঙ্গ শক্ত হয়ে বিকল হয়ে যায়। আচ্ছা, আমাদের এনবিআর সহ যে আর্থিক প্রতিষ্ঠানগুলি আছে, এটা
এই ধরনের একটা মানে প্রাতিষ্ঠানিক বৈকল্যে দাঁড়িয়েছে। এইসব প্রতিষ্ঠান থেকে কোনো সময় আপনি প্রগতিশীল বাজেট পাবে, মানে উপার্জন আসবে না। তাহলে যেখানে আপনার কর জাল বাড়ানোর কথা বলা হচ্ছে, কিন্তু করার সাথে কোনো সম্ভাবনা দেখছি না। সুতরাং এই বাজেট বাস্তবায়ন করা যথেষ্ট সন্দেহের মধ্যে পড়ে গেছে। এখন আসি যে এই সরকারের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে দৃষ্টিনন্দন বিষয় যেটা ছিল সেটা হচ্ছে সামাজিক সুরক্ষা। এই কনসেপ্টটা কিন্তু অনেক প্রিমেটিভ। এইটার প্রথম কিন্তু আপনার জার্মানিতে করেছিল 1880 সালে, সেটা হচ্ছে বিসমার্ক। 1880 সালে বিসমার্ক প্রথম এই সামাজিক সুরক্ষার বিষয়টা চিন্তা করেন। উনি কিন্তু বামপন্থী ছিলেন। পরবর্তীতে চার্চিল সেও এটাতে গেছে। তখন সামাজিক সুরক্ষার বিষয়টা আসছিল যে শ্রমিকদের দুর্ঘটনা তাদেরকে বীমা দিতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। কিন্তু এই সরকারের আমরা যে জিনিসটা দেখতে পেলাম যে সামাজিক সুরক্ষার যত খাত আছে, মহিলা ভাতা, কৃষক ভাতা, প্রবাসী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, মানে এমন কোনো জায়গা নেই যে এটার একটা নেগেটিভ কনোটেশন আছে। পুরো পৃথিবীতে আপনি ওয়েস্টার্ন কান্ট্রিতে যান, কাউকে দেখবেন না এই ভাতাগুলি সহজে দেওয়া হয় বা বিনা পরিশ্রমে দেওয়া হয়। আপনি ইউরোপে যান, দেখবেন যে বয়স্ক মানুষ, অনেক 90 বছর বয়স, সে কিন্তু মেট্রোতে বসে বসে সার্ভে করছে, বা প্লাস্টিকের মানে পানির বোতল এগুলো কালেক্ট করছে। নাথিং ইজ ফ্রি। এখানে গ্রাসামের একটা ল আছে যেটা খুবই ডেঞ্জারাস। এই যে সামাজিক সুরক্ষার যে বিষয়টা, যদি আপনি কোনো সোসাইটিকে বিনা পয়সাটা দেন তাহলে তারা কিন্তু সাহায্য নির্ভর হবে, তারা কাজ করতে চাইবে না। সুতরাং এখানে 3টে অনুশাসন খুব প্রখরভাবে মানতে হবে। এক হচ্ছে কোনোভাবে যেন মানুষ সাহায্যমুখী না হয়, তাহলে সে কর্মবিমুখ হয়ে যাবে। যে সমাজ আপনার সাহায্যের উপর নির্ভর করে তারা কর্মমুখী হবে না। দ্বিতীয়ত হলো যারা নিম্ন শ্রেণীর মানুষ, যারা গরিব মানুষ, লক্ষ্যমাত্রা বাজেটে এই গরিব মানুষের ভাগ্য উন্নয়নের ক্ষেত্রে তাদের লক্ষ্যমাত্রা ডিফারেন্ট হতে হবে। যে ওই জায়গায় আপনি সব অংশের মানুষকে রেখে দেন, তাহলে বড় লোকরা গরিবদেরকে, গরিবরা হত দরিদ্রদের বঞ্চিত করতে থাকবে। ছোট্ট একটা উদাহরণ দেই, এই গ্রাসামের ল অনুযায়ী যখন আপনি একজন গরিব মানুষকে সাহায্য করতে চাবেন তাহলে নিকৃষ্ট পণ্য দিকে সাহায্য করেন। গম আপনি যখন দেবেন, এটা কিন্তু বড় লোক, মধ্যবিত্ত বা যাদের সামর্থ্য তাদের আকর্ষণ থাকবে না। যখন আপনি চাল দিবেন, চাল কিন্তু সবাই পছন্দ করে, আর টাকা দিলে তো কোনো কথাই নয়। এই সরকার আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে বিজিএফ সহ বিভিন্ন জায়গায় যে কার্ড, কৃষক কার্ডটা দিচ্ছে, সবচেয়ে মানে ভয়ানক যে বিষয়টা, এটা প্রকৃতপক্ষে যারা হকদার তাদের কাছে পৌঁছাচ্ছে কিনা। এখানে আপনার কনৌজের সম্রাট ছিলেন হর্ষবর্ধন 7ম শতকের দিকে। তো তার একটা 4 বছর পর পর তার একটা দান খয়রাতের প্রোগ্রাম ছিল। সে দান টান করতো। পরে একবার দেখা গেল যে মানে গল্প আসছে এরকম যে দান খয়রাত শেষে সে কাপড় খুলে গঙ্গাতে স্নান করে ফিরে যাচ্ছে। এই কাহিনী তো লিখতে হচ্ছে গিয়ে আপনার তার সভাসদরা। মূলত দান খয়রাত করতে করতে তার যে পরনের কাপড় সেটা পর্যন্ত মানুষ ছিনিয়ে নিয়েছে। এখানে ঝুঁকিটা কি, এবং বাধ্য হয়ে সে লজ্জা নিবারণ করতে গিয়ে গঙ্গাতে ঝাঁপ দিয়েছে। দান খয়রাতের যে এটা কেবল পরার্থপরতার অর্থনীতি। এই পরার্থপরতার অর্থনীতি পুরা পৃথিবীতে এখন অচল হয়ে গেছে, বাংলাদেশে এখন কিন্তু নতুন ভাবে চালু হচ্ছে। সুতরাং এটা ঝুঁকি আছে। এই যে আমরা মানুষকে যদি সাহায্য নির্ভর করি, এবং এখন আপনি জানেন যে রাজনৈতিকভাবে যে দলটা, আমরা বিএনপি সরকার নতুন আসছে, তাদেরকে সময় দিতে চাই, সুযোগ দিতে চাই, কিন্তু এটা বাস্তবায়ন করা যে কত কঠিন। এই যে সাহায্য, ভিজিএফ, ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড, এগুলির মানে মধ্যস্বত্ব যে কত ভোগে দাঁড়িয়ে যাবে, এটা কিন্তু বের করা খুব মুশকিল হবে। আমার একটাই ধারণা মনে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী সম্ভবত উনি ডাউনিং স্ট্রিটের চশমা দিয়ে বাংলাদেশকে দেখার চেষ্টা করছে। ধন্যবাদ স্যার। 60-70 দশকের কালো ফ্রেমের চশমা দিয়ে বাংলাদেশকে দেখতে অনেক কিছু কিন্তু পাল্টে যাবে। আবার ফিরবো, যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে। শুধু দর্শক মণ্ডলীর সাথেই থাকুন। বিরতির পর এসে আমরা আলোচনা করব অত্যন্ত আলোচিত পুশিন প্রসঙ্গ নিয়ে, এবং একই সাথে ভারতীয় ইন্টেলেকচুয়ালস যারা আছেন, যারা দাবি করছেন যে 22 কিলোমিটারের চিকেন নেক যেটা আছে সেটাকে রংপুর দখলের মাধ্যমে 150 কিলোমিটারে বর্ধিত করা প্রয়োজন, সেই ব্যাপারগুলো নিয়ে আজকের অতিথিদের কাছ থেকে আমরা জানতে চাইব। সঙ্গে থাকুন। শুধু দর্শক মণ্ডলী, সীমান্তে কাস্তে হাতে বাংলাদেশের আপামর জনসাধারণ তাদের প্রাণপ্রিয় সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পাশে দাঁড়িয়েছে পুশিন ঠেকাতে। সেই পুশিন প্রসঙ্গেই
এই পর্বে আমরা কথা বলবো এবং শুরু করব কর্নেল মহসিন আপনার কাছ থেকে। এই যে পুশিনের ঘটনা, এটা যে বৃদ্ধি পেয়েছে এবং ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, এই কারণে আমাদের জাতীয় নিরাপত্তায় কি ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করতে যাচ্ছি, এবং আপনার বিজিবিতে চাকরি করার অভিজ্ঞতা থেকে আপনার সাজেশন কি, কিভাবে এটা ম্যানেজ করা যায়? আচ্ছা, পুশিংটা তো আসলে কোনো নতুন বিষয় না, এর আগে হয়েছে, কিন্তু উল্লেখযোগ্য হলো আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় পুশিং হয় না, অথবা খুবই কম হবেও না। আর অন্য গভর্নমেন্টের সময় হয়, পুশিং হতে থাকে। তো আমি তো অন্য গভর্নমেন্টের সময় চাকরি করছি বিজিবিতে, এবং সেক্টর হেডকোয়ার্টারে G2 ছিলাম একবার, সেই ময়মনসিংহ থেকে শুরু করে ওদিকে দিনাজপুর পর্যন্ত পুরা জায়গাটা। তো এখানে তো অনেক পুশিংয়ের আমি অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স হয়েছে আমার। তো সেখানে কিন্তু পুশিং হওয়ার সময় কিছু কিছু অমানবিক দৃশ্য সামনে আসে, ওরাই বলে যে স্যার এটার কি করবো, একটা প্রেগনেন্ট লেডি একটা ছোট্ট বাচ্চা নিয়ে আসছে, সে বাংলাদেশি শিওর, কি এটার জন্য কি করবো? আমি কাউকে বলা দরকার নাই, ভিতরে নিয়ে আসো। তো এই যে আমি জানলাম আমার লেভেলে এটা করতে পারতেছে, এটা কি আমার সেক্টর কমান্ডার করতে পারবে? পারবে না। কিন্তু তা আমাদেরও কিন্তু এই লেভেলে পুশিংটা একদম ক্লিয়ার হতে হবে। পুশিংদের সবাই যে ইন্ডিয়ান সিটিজেন ভিতরে ঢুকাচ্ছে তা কিন্তু না। আমরা যেভাবে বলি যে হ্যাঁ একজন ব্যক্তি অনেক বছর ধরে গেছে, তার এখন কোনো রকম আধার কার্ড নাই বা ভোটার লিস্ট নাই বা ওই সমস্ত ডকুমেন্টগুলো দেন, যেটা NRC থেকে শুরু করে যা যা করছে তারা, এটা করার ফলে হয়েছে কি, এটা তো তার পলিটিক্যালি অ্যাডভান্টেজ নেওয়ার জন্য করছে। ইন্ডিয়ার সিটিজেনে 100 কত কোটি লোক, সেখানে এই মুসলমানরা কয়জন আছে এরকম যদি বাইর করে, ওরা তো পশ্চিমবাংলায় 72 লাখ বাইর করছে যে তারা ভোট দিতে পারে নাই, তাদের মানে একদম 2-4 মিলাইতে পারে না। কিন্তু এখানে তো অনেক প্রমিনেন্ট সিটিজেনও আছে যারা জন্ম ওইখানেই আছে, তারপরে তার ভোটার লিস্টে নাম নাই। তো এই ইন্ডিয়ান সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা করছে সেটা যে পশ্চিমবাংলা দখল করতে হবে। আমাদের তো এবারে ক্রাইসিসটা হয়েছে এই জন্যে, পুশিং ছিল কিন্তু আমাদের সীমান্ত এলাকায় তো আমি অনেকেরই চিনি যারা ইন্ডিয়ায় যায় চাকরি করে, কাজ করে, এবং কাজ করে অল দি অড জবস। ইন্ডিয়া তো এটা তো তারা পরে বুঝবে যে এই অড জবগুলো তার কারা করবে। এখন আমাদের বাংলাদেশেও যারা বিহারি আছে, এরা কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার না, কিন্তু তারা অর্থনীতিতে যে ভূমিকাটা রাখে এটা কিন্তু আমাদের জিডিপিতে যোগ হয়। এই বেনারসি পল্লীতে যাবে দেখবে সবই বিহারি। তা আমাদের লোক ওখানে আছে, এটা আমি অস্বীকার করি না, কিন্তু যেভাবে আনার জন্য পুশ করার জন্য যে অ্যাক্টিভিটিস ওরা করছে এটা তো অবৈধ, এটা তো মানা যায় না। এখন আবার সীমান্তে যে কুমিরও ছেড়ে দিতে চায়, বিষাক্ত সাপ। না, এটা ছাড়লে কুমির তো আর বাঙালি আর মানে ইন্ডিয়ান আর বাংলাদেশ বুঝবে না, ছাড়ুক না, ছাড়ুক, সবাই রে কামড়াবে, সবাই রে খাবে, সমস্যা নেই। ওরা এটা করতে পারলে করুক, আই সাপোর্ট দ্যাট। তো এখন এইটা বন্ধ করার জন্য যেটা করে, আমাদের যেরকম সরকারের পক্ষ থেকে রংপুর নিয়ে যে কথা এখন উঠছে যে রংপুর দখল করে ফেলবে, প্রতিবাদ করতেছে না তো কেউ। এটা তো গভর্নমেন্ট থেকে প্রতিবাদ করবে, তার অ্যাম্বাসেডারকে ডেকে ধমক দিতে হবে। শুভেন্দুজি বললো যে প্রায় 4800 আসছে, শুভেন্দু মিলাইতে পারবে না, কিছু বললো না। শুভেন্দু যদি মিলাই দিতে পারে, কারণ শুভেন্দু এটা BSF এর কাছে হ্যান্ড ওভার করছে, BSF এর পক্ষে তো এটা পুশ করা সম্ভব না। যেখানে বর্ডার বেল্টের লোকজন রাত জেগে পাহারা দিচ্ছে, বিজিবি অ্যাক্টিভ, এটা তো আসলে ইমপ্লিমেন্ট করার মতন জিনিস না। ওদের 2 সেক্টর কমান্ডার অথবা 2 ব্যাটালিয়ন কমান্ডার লেভেলের কথা, যেটা আমি কথা বলছি, সেখানে যে বলছে যে ইউর এক্সেলেন্সি আই নো, এটা কিন্তু বাস্তবায়ন করা সম্ভব না। কিন্তু আমি কি করবো? আমাকে তো সেন্ট্রাল গভর্নমেন্ট এটা দিচ্ছে, আমি এগুলো নিয়ে আমি কি করবো জানি না ভাই, তুই ঢুকতে পারবে না। আমরা চাকরি করা BSF মানে পশ্চিমবঙ্গের অর্থনীতির বলি হতে যাচ্ছে না। BSF তো আসলে কেন্দ্রীয় সরকারের, ওটা তো আর পশ্চিমবঙ্গের এমপ্লয়ি না। অনেকেই বলছে যে এখন স্যাংশনের দাবি তোলা উচিত, কারণ BSF অত্যন্ত অমানবিক ভাবে হিউম্যান রাইটস ভায়োলেট করছে। এই ভায়োলেশন তারা আজ করছে না, এই ভায়োলেশন তার মানুষের ঘর বাড়ি যে বুলডোজিং করছে, এটা কি মানবিক? এটা তো সারা ইন্ডিয়াতে হচ্ছে। তো এখন এইটা বন্ধ করার জন্য আমাদের চাকরি করার সময় একদম ডিজি নিজেও কথা বলতো আমাদের সাথে, ওই জাহাঙ্গীর স্যার, একজনের ভিতরে না ঢুকতে পারে, আর যে কজন ঢুকাই দিয়ে যাবে, যদি আনডিটেক্টেড হয় ওইটা আবার পুশ ব্যাক করবা। আমরা তাই করছি, নির্দয় হয়েছে। এক মহিলা এটা বলছে যে আপনারা আমরা যে দিচ্ছেন, আজকে 16 দিন আমাকে মানে পাইকারি রেপ করা হচ্ছে, আপনারা দিচ্ছেন আবারও তো রেপ করবে। তো এরকম একটা ঘটনা যদি আমার লেভেলে আসে, আমি চেষ্টা করছি। এখন এইটা বন্ধ করার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে যে প্রথম দাবিটা ওঠার কথা, যে তোমরা অবৈধ লোক খুঁজতেছো কেন? অবৈধ লোক হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগ, এদেরকে প্রথমে পাঠাও, এইটা দিক। তারপর আমাদের বাংলাদেশে যারা অবৈধ আছে তাদের আমরা বর্ডারে নিয়ে খাড়া করি, এগুলো তো কঠিন কিছু না, এমনি পুশিং বন্ধ হয়ে যাবে। তারপরে আরেকটা হলে পুশিং যেখানে হবে সেখানে গোলাগুলি হবে। এটা তো আমরা করছি না, আমরা তো করছি, আমরা চাকরি করার সময় করছি যে পুশিং এ ডিস্টার্ব করতেছে, ওর আশপাশে সমানে গুলি, একবারে ওদের গায়ের মধ্যে নিয়ে এম করে, ওদের বিওপির মতো এম করে। এটা লোয়ার লেভেলে আমরা করতে পারতাম, তখন আমাদের সিনিয়র আমাদের সাপোর্টও করতো। এখন আমি জানি না কি অবস্থা আছে বিজিবির মধ্যে,
বিজেপিকে যেভাবে একটা চুবানি দিছে এই এতগুলো অফিসার মেরে ফেলে, বিজেপি কি আর সেই অবস্থায় আছে? আমি বিজেপির লোকজনের সাথে জেল খাটছি, ওরা তো বলছে যে স্যার আমরা তো অপরাধ করিনি, আমরা ছাড়িয়ে দেন বর্ডারে, ইন্ডিয়ারে আমরা সোজা করবো, আমরা যে কয়জন বিডিআর চাকরি হারাইছি, আমি তো খুন করিনি, কিছুই নেই, আমার জোর করে বলতেছে তুমি এটা করছো। ইন্টারনেট সময় যে একটা কমিশন করলো ওটাও নাকি এই কমিশন তো একটা বকস কমিশন, আমি বলতে পারবো এটা কি কি করছে। আমাকে তো ডাকছিল, কেন আমি উনার বিরুদ্ধে কথা বলছি, আমি কেন বলছি এলএম ফজলুর রহমান আওয়ামী লীগের লোক, কিন্তু সে ছাত্রলীগের সভাপতি ছিল দিনাজপুরে, আচ্ছা। এটা আমি বলছি, তার জন্য আমার দোষ যে আমাকে মেলাইন করা হয়েছে, এই করতে হয়েছে। ওইখানে আমার বক্তব্য শোনার পরে ওইখান থেকে কিছু মেম্বার আমার সাথে যোগাযোগ করছে যে আপনার আর্মি অফিসাররা তো একদম অযোগ্যই শুধু না, নৈতিকভাবে একবারে শেষ, এরা যা বলা হচ্ছে সেভাবে একটা কমিশন করার জন্য আমাদের চাপ দিচ্ছে। ওখানে তো সিভিলিয়ান, এই সরকারের আরেকটা কমিশন করা উচিত। সরকারের তো অবশ্যই কমিশন করা উচিত। আমি তো প্রস্তাব দিয়েছিলাম যে এখানে যাদের কলিজার মধ্যে ঘা আছে, ফ্যামিলি থেকে লোক মারা গেছে, বাপ মারা গেছে, তাদের রিপ্রেজেন্টেশন নাই কেন ওখানে? ওখানে আইনজ্ঞ নাই কেন? ওখানে বিদেশ ফরেন সার্ভিসের লোক নাই কেন? আবার কর্নেল মহসিন আপনার কাছে ফিরবো একটু। ব্রিগেডিয়ার শামীম, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে সীমান্ত জুড়ে যেমন ওপাশে শুভেন্দু আছে, এপাশে হেমন্ত আছে, একই রকম ভাবে বাংলাদেশের কিন্তু সীমান্ত জুড়ে 102টা সংসদীয় আসন আছে। তাইলে সীমান্তের ওই পারে যখন হেমন্ত বাবু এবং শুভেন্দু বাবু ঘেউ ঘেউ করে, তখন আমাদের 102 জন যে সংসদ সদস্য আছে তাদের গর্জন কেন আমরা শুনতে পাই না? আপনাদেরকে আবার ধন্যবাদ। গর্জন করবে কি করবে না এটা নির্ভর করবে যে রাষ্ট্র কি ব্যবস্থা নেয়, সরকার কোন অবস্থান থেকে। আমরা দেখলাম যে এই যে পশ্চিম সংক্রান্ত বিষয় আপনি খেয়াল করেছেন, যখন বিজিবি এবং বিএসএফ এর মাঝে সে নিরীহ অসহায় মানুষগুলি কি অসহায়ভাবে তাকিয়ে আছে, কি মানে রোদে বৃষ্টিতে বজ্রপাতে, মানে সন্তান সম্ভব বা স্ত্রী বা মহিলা সহ পানির মধ্যে বসে আছে, এরকম একটা জীবন। এবং এই বিজিবি এবং বিএসএফ যে কি নাটকীয়তার ভিতর সময় পার করছে, এটা কি কোনোভাবে কাঙ্ক্ষিত? আচ্ছা, এখন কথা হলো যে সরকার, এখন আমি মনে করি যে নতুন সরকার, তাদেরকে সময় দিতে হবে। আমরা কিন্তু বিজিবির ভাষা দেখতে পাচ্ছি, এটা কিন্তু খুবই প্রখর। এই বিজিবি যথেষ্ট, যে কোনো ধরনের পোষণ কেন অন্য কোনো কাজ এক বাক্যে, আমি যে যে ধরনের ভাষা বিজিবির মুখে শুনেছি আর কিচ্ছু লাগবে না, ইটস গুড এনাফ। মূল কথা হচ্ছে বিজিবির কাছে কি ইনস্ট্রাকশন দেওয়া হলো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এখন সরকার কূটনৈতিকভাবে আমরা দেখলাম যে এই পোষণকে কেন্দ্র করে গত 10-12 বার চিঠি চালাচালি হয়েছে, কোনো উত্তর ফলাফল পাওয়া যায়নি। আপনি জানেন গতকালকে আপনার ডিজি পর্যায়ের যে মিটিং ছিল এটা শেষ হয়েছে, এটা হওয়ার পরে কিন্তু ফর্মাল একটা প্রেস ব্রিফিং হবে, সেটা কিন্তু হয়নি। তার মানে এখানে কোনো সমঝোতা আলোচনা হয় না। এবং আমি আজ থেকে 3-4 দিন আগে ডিবিসির একটা ইন্টারভিউতে বলেছিলাম এই ডিজি মিটিং শেষ হবে, আবার সেই পুশিন প্রক্রিয়া চলতে থাকবে। মূলত এই পুশিনটা একটা দীর্ঘ ষড়যন্ত্রের অংশ, নীল নকশার একটা অংশ। আচ্ছা, এটা কোত্থেকে আসছে? এটা হলো এনআরসি থেকে, এটা রুট হচ্ছে এনআরসি, এনআরসির পরে সিএ এবং এসআইআর। এই কথাটা আগেও আপনাদের সাথে আমি এখানে এসে বলেছিলাম যে এইবার পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের যে নির্বাচন হলো, এটা ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে নিকৃষ্টতম ষড়যন্ত্রের একটা নির্বাচন। এখানে এসআইআর এর মাধ্যমে 90 লক্ষ মুসলমানকে তারা 3Dর মাধ্যমে ফেরত পাঠানোর চিন্তা ভাবনা। একইভাবে আসামে প্রায় 23 লক্ষ, মানে 1 কোটি থেকে 1.10 থেকে 1.15 মুসলমানকে বাংলাদেশে ফেরত পাঠানোর পায় তারা চলছে। এটা হচ্ছে দীর্ঘ প্ল্যান। এখন এতদিন ধরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল ত্রিবেদী বললেন যে একটা রাজনৈতিক সরকার আসলে একটা সমাধান হতে পারে। এই তো রাজনৈতিক সরকার একটা আসলো, তারপরে তারা কিছুদিন লক্ষ্য করলো যে বাংলাদেশ সরকার কোন দিকে টার্ন নেয়। তো বিভিন্ন ধরনের কথাবার্তায় বা আচরণে তারা সন্তুষ্ট হতে পারছে না যে বর্তমান নির্বাচিত সরকার অন্ধ ভারতমুখী হবে। তাদের একটা ধারণা, ইতোমধ্যে মালয়েশিয়ায় প্রথম প্রধানমন্ত্রীর সফর, তারপরে চায়নার সফর, সবকিছু মিলে তারা একটা হয়তোবা একটা সেফ ডিরেকশনে আসছে যে হয়তোবা সেই আনুগত্য পেতে কষ্ট হচ্ছে। তো সুতরাং এখানে যত ধরনের কার্ড আছে সব কিন্তু খেলতে শুরু করবে। এটা কিন্তু একটা, এরপরে পার্বত্য চট্টগ্রাম আছে, তারপরে পানির হিস্সা আছে, বাণিজ্য আছে, মানে এমন কোনো সাবজেক্ট নাই যে যেটা নিয়ে ভারত খেলতে পারে না। আপনি দেখুন বাংলাদেশের সাথে ভারতের যতগুলি প্রতিবেশী আছে কারোর সাথে কিন্তু ভালো সম্পর্ক নেই। একমাত্র দেশ হচ্ছে বাংলাদেশ।
এবং এই বাংলাদেশের সাথেও তারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঝুঁকি নিয়ে, চ্যালেঞ্জ নিয়ে সকল ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলেছে। এখন এটা কারণটা কি? পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের মোট বাউন্ডারি হচ্ছে গিয়ে প্রায় 2200 কিলোমিটার, তার মধ্যে মাত্র 569 কিলোমিটার বাকি আছে। কাঁটাতারে বেড়া লাগানো। ঝুঁকিটা কি দেখুন, এই যে আজকে যাদেরকে ফেরত পাঠানোর কথা চিন্তা করছে, আমাদের দেশে অবৈধ ভারতীয় নাই। 8000 ভারতীয় আছে যারা গভর্নমেন্টকে ট্যাক্স দেয় না, তারা অবৈধ। সরকারের উচিত এখন তাদেরকে বের করে, যারা ট্যাক্স দেয় না সবাইকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া। আপনি কাউন্টার ব্যবস্থা নিচ্ছেন না কেন? 12-13 বার কেন আপনাকে চিঠি দিতে হবে? সরকার নিচ্ছে না। কেন নিচ্ছে না এটা? সরকার নিচ্ছে না, সরকার এখনো গুছিয়ে উঠতে পারেনি। ওকে, ভয় পায় এরকম। আমি শোনেন, গত 54 বছরে বাংলাদেশের কোন সরকার ভারতের চোখে চোখ রেখে কথা বলেনি। হ্যাঁ, বাংলাদেশের কোনো রয়্যাল এজেন্টও ধরা পড়ে নাই। রয়্যাল এজেন্ট বাদ দেন, আমি ওটা যাই না। কোন সরকার বাংলাদেশের হিস্সাকে টেবিল চাপড়িয়ে আদায় করতে পেরেছেন? নান। শুধু আওয়ামী লীগ সরকারকে দোষ দেন কি জন্য? বিএনপি সরকার কি করেছে? জাতীয় পার্টি সরকার করেছে? আমি এক কথা বললাম, 54 বছরে বাংলাদেশের যত সরকার ক্ষমতা আসছে, নির্লজ্জের মতো বাংলাদেশের স্বার্থকে ভারতে বিক্রি করে দিয়েছে। আমি আপনাকে প্রমাণ দিতে পারি। এমন একটা চুক্তি দেখান যেখানে আমাদের উইন উইন হয়েছে। বিএনপি প্রথমবার একটু শক্ত ছিল। শক্ত ছিল। আদায় কি হয়েছে? আদায় কিছু হচ্ছে? তারা তো মেরে ফেললো। কোনো কিছু না। আমি ব্যক্তিগতভাবে যে দুইজন রাজনীতিবিদ বা রাষ্ট্র, মানে আমি রাজনৈতিক নেতাকে আমি শ্রদ্ধা করি, তার মধ্যে একজন প্রথম হচ্ছে মৌলানা ভাসানী। এই একমাত্র লোক প্রথমেই ভারত বিরোধিতা করেছে, পানির ন্যায্য হিস্সাতে। সেই 1985 সালে উনি 75 সালে উনি বলেছেন যে নদীর হক আছে সাগরের সাথে মিলিত হওয়ার জন্য। এইটা 2019 সালে হাইকোর্ট রায় দিয়েছে নদীকে জীবন্ত অধিকার রাইট হিসাবে। সেই সময় ফারাক্কার বিরুদ্ধে মার্চ করেছিলেন। অবশ্যই জিয়াউর রহমান জাতিসংঘে পানির কথা তুলেছেন। জিয়াউর রহমান ডালিয়াতে ব্যারেজ করেছেন। এই দ্বিতীয় কোনো ব্যক্তি যিনি চিন্তা করেছেন কিন্তু আগাতে পারেন নাই। একজনকে বলছে আমি ভুলেই গিয়েছি। এ বাদের যত সরকার আসছে নির্লজ্জের মতো স্বার্থ বিক্রি করে দিয়েছে। সুতরাং এইরকম একটা জায়গা থেকে হঠাৎ করে চোখে চোখ রেখে কথা বলার জন্য একটা সাহস, সময় তো লাগবে। তো সেটার জন্য আমরা বিএনপি সরকারকে সময় দিতে চাই। আপনি দেখুন, সামনে আসতে গঙ্গা চুক্তি আপনার ডিসেম্বরে নবায়ন হইতে হবে। তিস্তা নিয়ে তো ভুলেই গেলাম। এই সরকার তো মোটামুটি আমাদেরকে একটা সুন্দর, আমি এই বাজেট প্রসঙ্গে নিয়ে আসি, আবারও সেই বঞ্চনার শিকার রংপুর ডিভিশন। 1 টাকারও কিন্তু রংপুর ডিভিশন পায়নি এই বাজেটে। হ্যাঁ, 3000 কোটি টাকা বলা হচ্ছে উত্তরবঙ্গ। আমরা ভয় পাচ্ছি উত্তরবঙ্গে যেহেতু বগুড়া আছে, এক গোপালগঞ্জ হয়েছে, এখন হচ্ছে বগুড়া। যত উন্নয়ন সব বগুড়ায় গিয়ে থেমে যাচ্ছে। অদ্যাবধি আপনার রংপুরে গ্যাস যায় নাই। এই যে তিস্তা প্রকল্পের কথা বলে বারবার সেই গোলাপি হাওয়াই রেউরি, মানে হাওয়াই মিঠাই তিস্তার মানুষকে, আপনাদের 2 কোটি মানুষকে বারবার দেখানো হচ্ছে। এই বাজেটে আপনারা বলছেন যে বিস্তারিত পরীক্ষা, সে বাজেট কোথায়? সে বাজেট তো ঘোষণা করলেন না, 1 টাকা তো তিস্তা খাতে দিলেন না। সুতরাং পদ্মা ব্রিজ হচ্ছে, আমি আপনাকে বলে রাখলাম আজকে, এটা হচ্ছে গলার ফাঁস। আর একটা মরণ বাদ হতে যাচ্ছে পদ্মা ব্রিজ, পদ্মা ব্যারেজ। এটা আপনি সংক্ষেপে যদি একটু আমাকে সময় দেন বলি, 2 কোটি মেট্রিক টন আপনার পলি আসে পদ্মা দিয়ে। এটা 70-এর দিকে 1 কোটিতে নেমেছে। ফারাক্কা ব্যারেজ হওয়ার পরে আরো 40 কোটি কমেছে। পদ্মা ব্যারেজ করার পরে আরো 30-40 কোটি, মাত্র 30 থেকে 40 কোটি আপনার বালু পলি থাকবে বঙ্গোপসাগরে যাওয়ার জন্য। টিম রাসেলের একটা বই আছে, প্রিজনার্স অফ জিওগ্রাফি, 2015 সালের ভিতরে পাবলিশ করা। তখন আমি ওনার বইয়ে একটা জিনিস দেখেছিলাম যে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সমস্যা টু মাচ অ্যাক্সেস টু সি। আমি তখন কথাটার অর্থ বুঝি নাই। আজকে আমি বুঝছি, এই পদ্মা ব্রিজ হলে দক্ষিণ অঞ্চল পুরোটা ভেঙে যাবে, বিলীন হয়ে যাবে। আমি আজকে বলে দিলাম, এই পদ্মা ব্রিজ বাংলাদেশের জন্য মরণ ফাঁদ হয়ে যাবে। আজকে ভারতের যত পানি বিশারদ আছে, যত বৈজ্ঞানিক আছে, এক বাক্যে বলছে ফারাক্কা তাদের মরণ ফাঁদ। কিভাবে আজকে এইরকম একটা সময়ে কোনো ধরনের গবেষণা ছাড়া নিজস্ব অর্থায়নে পদ্মা ব্রিজের মতো ঘোষণা। আমি আরো অবাক হচ্ছি, বাংলাদেশে এত পানি বিশারদ, এত বৈজ্ঞানিক, এত জ্ঞানী সুজন, কেউ কিন্তু এটা নিয়ে কথা বলছে না। অফকোর্স জেনারেল শামীম, আমরা অবশ্যই পদ্মা ব্যারেজের যে মানে আশঙ্কাটা আপনি প্রকাশ করলেন, এটা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করব। এখন আপনার কাছ থেকে অনুমতি নিয়ে আবার ফিরে আসছি মেজর আফসারি আপনার কাছে। যে পুশিনের ব্যাপারে আমরা বাংলাদেশিরা অনেক বেশি চিন্তাগ্রস্ত আছি, কিন্তু সংসদে দেখলাম যে পুশিন নিয়ে তেমন কোনো আলোচনা নেই, বিরোধী দল কোনো নোটিশ উত্থাপন করে নাই, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে পুশিনের ব্যাপারে যার জবাব দেওয়ার কথা
সেই মন্ত্রী দেখলাম ব্যাংক আইন শেখাচ্ছে পুরো সংসদের সবাইকে। আসলে কি পুশিন আমাদের জন্য খুব একটা চিন্তার বিষয় না, এটা শুধু মিডিয়ার হাইপ? আমি বলবো পুশিন কিন্তু বাজেটের সাথে জড়িত। আমি আসছি কিভাবে, আর বাজেটের কথা যেহেতু বলেছে, আর খুশি করার বাজেটের কথা আমি বলেছি, খুশি করার বাজেটটাই হলো পলিটিক্যাল বাজেট। সবাইকে খুশি করতে গিয়ে, যে হিন্দুরা যে পূজা করে সবাই কিন্তু আর ইয়ে করে না, কি বলে এটাকে, নম করে না, বা ওই ওদের পুণ্যর জন্য দোয়া করে না। তারা দুষ্ট যারা, তারা বলে লন্ডভন্ড করে দে মা লুটে পুটে খাই, মানে দেবতাকে বলে যে লন্ডভন্ড করে দে, তাহলে ওই প্রসাদ টসাদ লুটে গে। তা আমাদের বাজেটের আগেও কিন্তু কিছু লোক আছে, কোথায় বাজেট গেলে, যেটা কর্নেল মহসিন একটু টাচ করেছে, তো আমাদের বাজেটটাও কিন্তু একটু লন্ডভন্ড করে খাওয়ার একটা বিষয় হয়ে দাঁড়ায় অনেক সময়। আরেকটা জিনিস হলো যে আমি বিডিআর এ কখনো ছিলাম না, কিন্তু আমি বিডিআর এ অ্যাটাচ ছিলাম, যেহেতু একজন কমান্ড অফিসার। আমি একদম হিলের পুরো এরিয়াটা আমি চষে বেরিয়েছি। শান্তি চুক্তি যখন হয়েছে, তারপরে অস্ত্র সমর্পণ যখন হয়েছে, আমি একেবারে বাংলাদেশের বর্ডারে দাঁড়িয়ে দেখেছি যে শান্তি বাহিনীর জন্য কিভাবে ব্যারাক বানিয়ে ভারত করেছে, এবং এখানে তারা যখন আসছিল পুশিন, কিভাবে আমরা ওখানে ধরে বিডিআর এ দিতে হয়, কারণ বিডিআর তো থাকে একদম বর্ডারে। সো আমার ইউনিফর্ম চেঞ্জ করে খাকি পরে আমাকে যেতে হয়েছে, অনেকদিন কাজ করেছে, এবং ওরা খুব শক্তিশালী ছিল। আমি এই সুযোগে আপনার মাধ্যমে বলতে চাই যে এই বিজিবি বাদ দিয়ে আবার বিডিআর এ আমাদের আসতে হবে। আচ্ছা, কারণ এই বিডিআর থেকে বিজেপি হওয়াটা কিন্তু বাংলাদেশের ইচ্ছায় হয় নাই, এটা অন্য একটা বিশেষ দেশের ইচ্ছায় হয়েছে। 71 থেকে তারা বলেছিল যে আমাদের আর্মির দরকার নাই। সবচেয়ে বড় কথা কি, একটা দেশ, বিশেষ দেশ বলে লাভ নেই, ভারত 71 থেকে এখন পর্যন্ত তারা চায় নাই যে মানুষ, বাংলাদেশের নাগরিক আর সামরিক একটা ভালো সম্পর্ক থাকুক। লিবারেশন ওয়ারে কিন্তু এটা জনযুদ্ধ হয়েছিল, কারণ এত বেশি সাপোর্ট এবং এত বেশি জনসাধারণ জয়েন করেছিল, এটার নাম কিন্তু জনযুদ্ধ। এরপরে স্বাধীন হওয়ার পরে এটা জনতা এবং এই সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীদেরকে মধ্যে একটা বিরোধ, ডিভাইড অ্যান্ড রোলের মতো একটা কৌশলে বিভেদ করে রাখা হয়েছে। এবং সব দেশে ভেটারানরা আবার এখানে এই কাজটা করে, দে আর দ্য ব্রিজ, যে এই সশস্ত্র বাহিনী এবং ইয়েতে। আমাদের একটা শ্রেণী আছে যারা বলে সেনাবাহিনী মিষ্টি বানায়, যদিও আমাদের সিভিলিয়ানরা মিষ্টি বানায়। আমি এই সুযোগে বলতে চাই, তো 50 জন মহিলা বোধহয় সংসদে দেওয়া হয়েছে, তাই না? কি কাজ? এই বাজেট তো ডিফেন্সে যাওয়া উচিত। আর ওই যে কর্নেল সাহেব বললেন যে বাজেট দিয়েছে, একটু কত বাড়িয়েছে, কিন্তু এই ততটা বেতনের দিকে আসলে ডিফেন্স বাজেট তো অন্য জায়গায়। এই যে পুশিং, আমরা যখন সীমান্তে যাই তখন ভারতের যে সীমান্ত কি সুন্দর করে স্পিডে গাড়ি চলে যায়, আমরা দেখি একটার সাথে একটা কানেক্টিং, আর আমাদের বিডিআর বা বিজিবির ওরা হাঁটতে থাকে জায়গায় 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 জায়গায়। সো এই রাস্তাঘাটের জন্য তো বাজেট দরকার, কাজের জন্য বাজেট দরকার। আরেকটা হলো, আমি তো একেবারে, আমার জন্ম হয়েছে ইস্ট পাকিস্তানের সময়, এরপর থেকে আমি শুনতাম ছোটকালে সেনাবাহিনীকে বলা হতো শ্বেতহস্তি, মানে সরকারের সব খায় ওরা বসে। কিন্তু বাংলাদেশ সরকারের আজকে এই সেনাবাহিনী কিন্তু আয় করে। আপনি ইউএন মিশন থেকে শুরু করে, ইউএন মিশন, সেনা কল্যাণের প্রোডাকশন, বিএফটিএফ এর কাজ, এডুকেশনাল যে ইনস্টিটিউশন থেকে, বাংলাদেশে যদি এখন হিসাব করা হয় যে ডিফেন্সে যে বেতনের জন্য যা বাজেট দেয় তার অধিকাংশ আয় করে নিচ্ছে কিন্তু সেনাবাহিনী। সো এরকম একটা প্রোডাক্টিভ আর্মি যদি করা যায়, প্রোডাক্টিভ ভেটারান যদি করা যায়, তাহলে তো বাজেট, আমাদের বাজেট আমরাই তৈরি করতে পারি। শ্রী দর্শক মন্ডলী, ফিরবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গেই থাকুন। শ্রী দর্শক মন্ডলী, স্বাগত জানাচ্ছি বিরতির পর। জি মেজর আফসারি, আপনি শেষ করতে পারেন নাই তখন? না, এই যে পুশিন আমাদের দেখেন সীমান্তে সাপ আর কুমির ছেড়ে দেওয়া হয়, আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে সীমান্ত হত্যা বলা যাবে না, যদি হত্যাটা ওখানে হয়। হত্যা তো হত্যাই। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন এটা পশ্চিমবঙ্গের বা ভারতের আভ্যন্তরীণ বিষয়। তো এই ধরনের অ্যাটিটিউড যদি থাকে তাহলে পুশিন তো হবেই। আপনি দেখেন একটা কথা কিন্তু খুব প্রচার হচ্ছে ইদানিং সারা পৃথিবীতে, যে 4টা দেশকে কেউ কখনো দখল করতে পারবে না, এর মধ্যে বাংলাদেশ 1 নাম্বার। আমাদের তো ভয়ের কিছু নাই। যেই দেশে কৃষক কাস্তে নিয়ে দাঁড়িয়ে যায়, এই যে পুশিন, এখানে 10 জন বিডিআর হলে 100 জন সিভিল দাঁড়িয়ে আছে, এবং আমরা ভেটারান থেকে আমরাও যাবো ইনশাল্লাহ। তো এই পুশিনকে বন্ধ করতে হবে। পুশিনকে বন্ধ করতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের মিষ্টি কথাই এটা হবে না। তারা ভারতের যে দূতাবাস,
বাংলাদেশে ঢাকায় একটা থাকলেই তো হয়। হুম। এটা জায়গায় জায়গায় করে করে তারা নানা রকম কাজ করছে, এবং এটা যেন ওই স্বামী স্ত্রীর সম্পর্কটা বোধহয় আমাদের এখনো যায় নাই, মানে এটা গোপনে আছে, এটা চলছে। এবং ভারতীয় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বড় বড় মূর্তি এবং মন্দির উদ্বোধনেও যাচ্ছেন। জি, আমি সীমান্তের ব্যাপারটা বলি। সীমান্তটাকে যদি আমরা আর একটু নিরাপদ করতে চাই এই ইয়েতে, এই আধুনিক যুগে, তাহলে আমাদের ক্যামেরা, ড্রোন এবং ওখানে প্রয়োজনে আরো বেশি রেডার এগুলো স্থাপন করতে হবে, এবং বর্ডার চৌকিগুলো বাড়াতে হবে, এবং বর্ডার ফোর্স যেটা আমাদের আছে তাদের মোরালের জন্য তাদের যে অসুবিধাগুলো আছে ওখানে, সেইগুলো দূর করতে হবে। এখানে একটা বাজেটের ব্যাপার আছে। আমরা এই দেখেছি যে হিল ট্রেক্সে অনেক সময় মনে করে সেনাবাহিনী কেন, এরশাদের সময় একবার পরিষ্কার, তখনই সাংবাদিকরা ঢুকেছিলেন ওখানে, এরশাদ সাহেব নিয়ে গেছিলেন, প্রশ্ন করেছিল এরশাদ সাহেবকে যে এই ক্যাম্প ট্যাম্প থাকার দরকার কি, আর্মি এখানে থাকার দরকার কি। তো এই আর্মি যদি ওখানে না থাকে, এটার উত্তর উনি এইভাবে দিয়েছিলেন যে আপনারা কি চান যে এটা বিচ্ছিন্ন হয়ে যাক, না চাই না, তাহলে আর্মি দরকার আছে। ঠিক এইভাবে আমি ছিলাম। তো এখন এই যে হিল ট্রেক্সে দেখেন, আমরা আসলে শক্তিশালী সরকারই তৈরি করতে পারি নাই। এই যে ব্রিগেডিয়ার সাহেব তো বলতেছিলেন যে সরকার সম্পর্কে, একটা দেশের ভিতরেই আমাদের আবার অধিকার নাই। আমাদের সংসদে বলা, আমাদের সংবিধানে বলা আছে যে সবাই সমান, কিন্তু আপনি হিল ট্যাক্সে গিয়ে জমি কিনতে পারবেন, আবার হিল ট্যাক্সের লোক এসে ঢাকায় কিনতে পারবেন। এই যে বৈষম্য দেশের ভিতরে, এবং আমরা এগুলোকে পরিষ্কার করতে হবে। এগুলো পরিষ্কার করতে পারি নাই। কেন পারি নাই? কারণ আমাদের যে একটা সুযোগ আসছিল 24 জুলাইয়ে, 36 জুলাইয়ে আমরা যে অসম্পূর্ণ একটা অভ্যুত্থানকে বিজয় ঘোষণা দিয়েছি, এটা বোধহয় আমাদের একটা বিরাট ভুল হয়েছে। এই অভ্যুত্থানটা সম্পূর্ণ করে ওই স্বৈরাচারের যা বীজ জায়গায় জায়গায় আছে, এগুলো পুরোটা ধ্বংস করে যদি আমরা শপথ নিতাম এবং আমরা নতুন বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যেতাম, তাহলে আজকে আমাদের আলোচনাটা এরকম হতো না। এখনো ভারতের এমন এজেন্ট বাংলাদেশে আছে যে ভারতের স্বার্থে কথা বলে, এমনকি বাজেটেও। সশস্ত্র বাহিনী দরকার কি, সশস্ত্র বাহিনীর ডিফেন্স দরকার কি, তাদের এত টাকা দরকার কি? তারা কি জানে যে, কারণ সিভিল মিলিটারি রিলেশন তো একটা সাবজেক্ট, এটা এভরিতেও আছে, কিন্তু সেটা বাংলাদেশে হচ্ছে না। কিন্তু এই সিভিল এবং মিলিটারিকে খুব কাছাকাছি নিয়ে আসা উচিত। যে কোনো সময় যুদ্ধ লাগলে আবার আমাদেরকে এই সিভিলকে সাপোর্ট নিতে হবে। এবং আমি মনে করি যে, বললাম যে বাংলাদেশকে কেউ দখল করতে পারবে না, ঠিক তেমনি বোঝা যায় যে আমাদের সকলকেই, ইয়াংদেরকে এই ট্রেনিং দিয়ে রাখতে হবে, এবং বর্ডার সিকিউর করার জন্য আমাদের কিছু বাজেট দিয়ে বর্ডারকে, ওরা কাঁটাতার লাগায়, ওরা সাপ ছাড়ে, ওরা করে, আমরা তো বর্ডারে কিছুই করি না। অসংখ্য ধন্যবাদ মেজর আফরি। আবার আপনার কাছে ফিরবো মার্কের জন্য। ব্রিগেডিয়ার শামীম কামাল, কেবলই মেজর আফসারি যেটা বলছিলেন যে তরুণদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ব্যাপারে, যে আপনারা জনতার দল থেকে আমাদের প্রথম রাজনৈতিক যে কর্মসূচি আমরা করেছিলাম, জাতীয় নিরাপত্তা এবং মৌলিক সামরিক প্রশিক্ষণ। আর স্যার যেটা বললেন যে পৃথিবীর কয়েকটা দেশ আছে যেখানে প্রবেশ করা খুব সহজ, কিন্তু বের হওয়া খুবই কঠিন। এই শিক্ষা আমার মনে হয় যে ভারত 100টা ভুল করবে, 101 নম্বর ভুল বাংলাদেশে প্রবেশ করে, অনুপ্রবেশ করে এই ভুল কোনোদিনই করবে না। আর তারা কিন্তু বুদ্ধিমান সেদিক থেকে, কৌটিল্যের জাতি, সুতরাং তাদের এই বুদ্ধিটা আছে আমি ধারণা করছি। কিন্তু আমাদের যেটা আছে যে শুধুমাত্র পৃথিবীর ন্যাচারাল যে আমাদের ডিফেন্ডিং ক্যাপাবিলিটি, এর পাশাপাশি আমরা যদি আমাদের টোটাল জনগোষ্ঠীকে, 18 কোটি মানুষকে মৌলিক সামরিক প্রশিক্ষণের সাথে সংযুক্ত করতে পারি, তাহলে এটা পৃথিবীর শ্রেষ্ঠ ডিফেন্ডিং এরিয়া হবে, কোনো সন্দেহ নেই। সেদিকে আমাদের নজর দিতে হবে। এটার জন্য কি তাহলে জনতার দল কবে ক্ষমতায় যাবে ততদিন পর্যন্ত ওয়েট? জনতার দল ক্ষমতায় গেলেই যেটা হবে বা ততদিন ওয়েট করে তা না। আমরা জনতার দল থেকে জিনিসটাকে প্রচার করতে শুরু করেছি। এখন এটা মানুষের উপলব্ধির বিষয় আছে। সরকার, আমরা তো জোর করে হলে সরকারকে এরকম একটা নীতি অবলম্বন করুক, সরকারকে আমরা এই সাজেশন দিতে পারি, আলোচনা করতে পারি, বিভিন্ন মাধ্যমে তাদের কাছে পৌঁছাতে পারি। সরকার নেবে কি নেবে না এটা তাদের বিষয়। তবে এরকম একটা উদ্যোগ থাকার যে কোনো বিকল্প নাই, এটা আমরা বুঝতে পারি। আমাদের জাতীয় নিরাপত্তার ব্যবস্থা খুবই ভঙ্গুর, এবং এটা আমি মনে করি যে ব্যাপকভাবে কাজ করার জন্য জাতীয় নিরাপত্তার কমিশন করা উচিত। এই ইরান যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ, এই যুদ্ধগুলো থেকে একটাই যদি আমরা নেই, আমরা যদি শিক্ষা নেই যে আমাদের জাতীয় নিরাপত্তার ব্যাপারটা খুবই ঝুঁকিপূর্ণ একটা অবস্থায় আছে এতদিন। এখনো যদি আমি আপনার কাছ থেকে আরো একটু স্পেসিফিক জানতে চাচ্ছি, কারণ এটা একটা জনগণের চাহিদা প্রশ্ন।
সেটা হচ্ছে যে ভারতের সাবেক কূটনীতিবিদ এবং যুদ্ধ এবং ইন্টেলেকচুয়াল ভারত কার্নার্ড এবং আরেকজন এডিটর যার নাম হচ্ছে আর জগন্নাথম, তারা দুজন মিলে একটা আইডিয়া ভারত সরকারকে দিয়েছে, যেটা হচ্ছে যে 22 কিলোমিটার চওড়া যে শিলিগুড়ি করিডোর আছে সেটাকে এক্সপান্ড করা দরকার সেভেন সিস্টার্সের সাথে মেইনল্যান্ড ইন্ডিয়ার সংযোগটা আরো বিস্তারিত করার জন্য। এবং এটার জন্য তারা বলছে যে দরকার হলে কিনে ফেলতে হবে লুইজিয়ানা ট্রেডের মতো করে রংপুর এলাকা, যদি বিক্রি না করে তাহলে তাদের কাছ থেকে এটা জবরদখল করে নিয়ে ফেলতে হবে এবং রংপুরকে খালি করে সেই জায়গায় সব মুসলমান যারা আছে তাদেরকে ঢাকার দিকে পাঠিয়ে দিতে হবে এবং হিন্দুদেরকে দিয়ে ওই জায়গাটা এমন ভাবে নিতে হবে যেন ভবিষ্যতে কখনো আর ভারতের কাছ থেকে এটা কেউ ছিনিয়ে নিতে না পারে। তো এরকম ধরেন এটা কিন্তু একদম জেনেতর মুখ থেকে আসে নাই, একদম পত্রিকায় ব্লগে স্পষ্টভাবে এসছে। তাহলে এর ব্যাপারে আপনার মতামত? আচ্ছা, আমরা যদি ভারত কার্নারের কথাটা আমরা শুনি তাহলে এটা কিন্তু খুব একটা ভয়ানক একটা স্টেটমেন্ট। আমি জানি না রংপুর নিয়ে দেশে বিদেশে কেন এত ষড়যন্ত্র বঞ্চনা হচ্ছে। বাংলাদেশ সরকার নিজেও, আমি মনে করি, আমি রংপুরের লোক সেই জন্য আমি বেশি চিন্তিত, তিস্তাপাড়ের লোক সেই জন্য আরো চিন্তিত, ভারতের নাগরিক না হয়ে যান আপনি। হ্যাঁ, আমি সেটাই চিন্তা করছি। তো এখন যে সিএ তে বলছে মুসলমান হলে হবে না, নাগরিক হতে হলে মুসলমান জাতি রেখে ওনাকে পুলিশ করে দিবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার শাসন এবং বঞ্চনা চলছে রংপুরের প্রতি অবিচার করা হচ্ছে। আবার এদিক দিয়ে ভারত কর্নার সহ আরো অনেকে রংপুরে দ্বিজাতি তত্ত্বের কথা বলা যাচ্ছে। দ্বিজাতি তত্ত্বের প্রশ্নটা যদি ভারত বলে দেয় আমরা উস্কে দিতে চাই, এখানে একটা মারাত্মক ঝুঁকি আছে ভারতের। আচ্ছা দেখুন, ভারত সৃষ্টির সময় যখন স্বাধীন হলো ভারত, তখন নেহেরু বেদের নিয়ম অনুযায়ী অগ্নিহোত্র একটা অনুষ্ঠান হচ্ছিল। খালি গায়ে তার মন্ত্রীদের নিয়ে বসছেন, অনেক দূরে দাঁড়িয়েছিলেন আম্বেদকর এবং মৌলানা আবুল কালাম আজাদ। বেদের নিয়ম অনুযায়ী তার অভিষেক অনুষ্ঠানটা হচ্ছে। আমেরিকার লাইফ ম্যাগাজিন তখন চমৎকার একটা প্রচ্ছদ করলো, আর্টিকেল মানে টাইটেল দিল, দ্য বার্থ অফ এ সেকুলার নেশন। সেকুলার নেশন, কিন্তু মুসলমান এবং অন্য ধর্মের যারা তারা এখানে থাকতে পারবে না। এই তো ভারতের গতি প্রকৃতি। তারপরে নেহেরু মাথায় টুপি দিয়ে ধর্মনিরপেক্ষতার একটা পর্যায়ে দীর্ঘদিন ধরে কংগ্রেস মানে শাসন করেছে। বিজেপি আসার পরে দ্বিজাতি তত্ত্বকে তারা উস্কে দিচ্ছে। এটা ভয়ানক কোথায়? 1947-এ দ্বিজাতি তত্ত্ব সত্য প্রমাণিত হলো, 1971-এ আসে দ্বিজাতি তত্ত্ব মিথ্যা প্রমাণিত হলো। এখন যদি বলে যে জাতিভিত্তিক রাষ্ট্র, তাহলে সবচেয়ে কেন বাংলাদেশে তারা আজকে কাঁটাতারে বেড়া দিতে চাচ্ছে? কেননা বাংলাদেশি মুসলমানরা ভারতবর্ষে একমাত্র জাতি যে স্বাধীন রাষ্ট্র তৈরি করতে পেরেছে। যদি এই মুসলমান বাংলাদেশের শিক্ষা নিয়ে আজকে শিখরা একত্রিত হয়, জো অঞ্চল 2 লক্ষ স্কয়ার কিলোমিটার, জো অঞ্চল, আপনি সেভেন সিস্টার্সে তো আপনার 70% 60% হচ্ছে খ্রিস্টান। তারা যদি বলে আমরা খ্রিস্টান রাষ্ট্র চাই, আমরা শিখ রাষ্ট্র চাই, আমরা খালিস্তান চাই, তাহলে ভারত যেটা করছে তারা আগুন নিয়ে খেলছে। ভারত কিন্তু রাষ্ট্র, কিন্তু ইটস এ কম্বিনেশন অফ মেনি নেশন, বেশি রেস। সুতরাং তারা যে এইটা একটা ভয়ানক, তারা খেলতে দেন। আমাদেরকে কোনো দিনে রংপুর বিচ্ছিন্ন করতে পারবে না, 1 ইঞ্চি মাটি নিতে পারবে না। ওনারা মাঝে মধ্যে রাম এবং ভদকা খেয়ে অনেক কিছু বলতে পারেন, কিন্তু আমরা সুস্থ চিন্তার, আমরা নৈতিক নিয়ম কানুন মেনে চলার জাতি। সুতরাং আপনি দেখুন এই যে পুশিন নিয়ে যা হচ্ছে, আন্তর্জাতিক নিয়ম কানুনের কোনো বালাই নাই। বাংলাদেশ সরকারের এই মুহূর্তে উচিত ভারতীয় হাই কমিশনকে এটাকে প্রবলভাবে প্রতিবাদ করা, তারপর আন্তর্জাতিক বিচারালয়ে যাওয়া। কেন যাচ্ছে না? এটা কি একটা ভীতিকিসি একটা অবস্থা করেছে। এখন দেখুন ভারত বাংলাদেশ সম্পর্ক, বিরোধী দল কিছু বলছে না। বিরোধী দল বলবে কেন? বিরোধী দল তো গৃহপালিত হয়ে গেল না, গৃহপালিত না। মানে এই বিষয়টা হচ্ছে যে বিরোধী দল চটাতে চায় না ওরা। একটা আপনি দেখছেন গত 3 মাসের সংসদের যে আলোচনা, এখানে পুশিন নিয়ে কোনো কথা আছে না, ব্যাংক নিয়ে কথা আসছে, বিকজ তাদের স্বার্থ জড়িত। এখানে সংস্কার নিয়ে কথা আসছে। মানে বাংলাদেশে যে অন্য কোনো সমস্যা আছে সংসদে বোঝাই যাচ্ছে না। নির্বাচন নিয়ে, কারচুপি নিয়ে, মানে খুবই অদ্ভুত একটা দেশে আমরা বাস করি। তা সুতরাং আমাদের রাজনীতিবিদরা, আমাদের রাষ্ট্রনায়করা যতদিন বুঝতে না পারবেন, আমার মনে হয় এই মুহূর্তে যেটা উচিত, ভারত
সাথে চোখে চোখ রেখে কথা বলার অভ্যাস করতে হবে। এটা যদি না করতে পারে তাহলে এই জাতির ভবিষ্যৎ খুবই অন্ধকার, খুবই অন্ধকার। ধন্যবাদ ব্রিগেডিয়ার শামীম কামাল। স্যার, কর্নেল মহসিন, আপনার কাছে কনক্লুডিং রিমার্কের জন্য আসবো এবং দুইটা জিনিস আপনাকে মনে করিয়ে দিতে চাই। একটা হচ্ছে শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পর সম্প্রতি বলেছে যে কিসের আবার ধর্মনিরপেক্ষতা, হিন্দুস্তানে হিন্দু ধর্ম থাকবে। পাশাপাশি আবার যেটা হয়েছে যে আমরা দেখলাম যে রংপুর এলাকায় অনেক মানে বড় বড় মূর্তি পাওয়া যাচ্ছে। আগে যেরকম মুজিব মূর্তি পাওয়া যেত তার চেয়েও বড়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে একই জায়গায় শিব এবং কৃষ্ণের মূর্তি। নর্মালি এরকম হয় না, মানে ওদের তো দেবতার ভেতরেও তো একটা মানে পারভিউ থাকে, তো এটা আবার একত্র। তো আমি জাস্ট একটা স্টেটমেন্ট করতে চাই যে ইরানের সেনাবাহিনীর প্রধান কিন্তু একটা দারুণ কথা বলেছে, ভারতের মুসলমানদের নিরাপত্তার জন্য দুইটা রাষ্ট্র হওয়া উচিত, একটা মুসলমানদের জন্য একটা। তাহলে দ্বিজাতি তত্ত্ব আমরা ওইভাবেই ফলো করি। ফ্যান্টাস্টিক। আপনার না, এইমাত্র যেটা দ্বিজাতি তত্ত্ব বললে, দ্বিজাতি তত্ত্বটা জিন্নার কথা বলে, দ্বিজাতি তত্ত্ব তো আল্লাহ বলে দিছে কোরআনে যে দে আর নট ইউর ফ্রেন্ড। এই ইহুদি নাসারা এদের কথা বলে, তারা মূর্তি পূজা করে, তারা হিটলারও বলে গেছে। হ্যাঁ, তো দ্বিজাতি তত্ত্বটাই তো এখন বাস্তবায়ন হয়ে যায়। এখন রংপুর নিয়ে আমাদের যেগুলো বললো, রংপুর নিয়ে ওনার ফিলিংসটা আমারও কিছুটা একই রকম, কারণ আমি রংপুরে অনেকদিন চাকরি করেছি। বড়া টোরা ঘোড়া টোরা থেকে রংপুরের মানুষগুলো এত সিম্পল। তখন কি এত বড় বড় মূর্তি ছিল স্যার? না না, তখন তো ছিলই না, কোনো ছিল না। যাই হোক, আমি ওই যে মূল আলোচনার যে বাজেট নিয়ে একটু একটা কথা আমার ছুট গেছে আর কি। সেটা হলো কি যে বাজেটের ট্যাক্স যেভাবে করা হয়েছে, শুধু কর্পোরেট ট্যাক্স কমায় দেওয়া হোক, তাতে কর্পোরেটসরা রিয়েল যে ট্যাক্স আছে সেটা দিবে। এখন তো ভয়ে ভয়ে উকিল লাগায় যত রকম ওরা ঘুষ টুস দিয়ে করে, কমায় দেওয়া হোক, অর্ধেক করলেও সমস্যা নেই। আর বেজ লাইনটা বাড়াই দিলে এমনি আমাদের ট্যাক্স অনেক হবে। আমাদের এত লোক, এত বড় একটা ভোক্তা সমাজ। তো এইটা আর একটা হলো যে এই ট্যাক্স পেইং এর যে আমার যে জুন টু জুলাই যেটা করা হয়েছে, এইটা হলো চুরি করার একটা বিরাট একটা জায়গা। জুন ফাইনাল বলে না, এই সময় হলো যে রাস্তাঘাট সব থাকে হলো কাদা, এর মধ্যে জাস্ট কাগজপত্র জমা দিয়ে লোকজন টাকা নিয়ে যায়। এটা যদি জানুয়ারি ডিসেম্বর করা যায় তাহলে কিন্তু আমাদের অনেক সাশ্রয় হবে। আর এই গভর্নমেন্ট একটা কাজ করছে, 3R বলা হয় এটাকে, যে প্রথম 1 বছর সে ওই করবে পুনর্বাসন টাইপ, তারপরের 2 বছর করবে একরকম, আর লাস্ট 2 ইয়ার্স থাকবে হচ্ছে রিকনসিলিয়েশন। এই 5 বছর মিলায় যদি করে, মানে বাজেটটাকে ওইভাবে করে, তাহলে বাজেটের মানে অপচয় কমবে। আচ্ছা, এই কথাগুলো বলার পরে আমি আসছি এখন মূর্তির ব্যাপারটা নিয়ে। মূর্তি যত শত, রংপুর ডিভিশনের কথা বলছে তো, যেখানে ব্রিগেডিয়ার কামালের একটা যে সে ওই এলাকার মানুষ, তার কি হবে? তারে আবার বাংলাদেশের আলাদা ভূখণ্ডে চলে না আসতে হয়। ইন্ডিয়াকে যদি আমরা দেইও এই করিডোর বলে যে ঠিক আছে তুই 100 কিলোমিটার নে, ও একসময় নিবে না, বিকজ নিয়ে যাবে কোথায়? যেখানে মিজোরামে হলো 90% খ্রিস্টান। এগুলো কারা করছে? মিজোরাম বলো, এদিকে কি বলে অরুণাচল, তার যে এইগুলো যেগুলো আছে, মণিপুরে তো অর্ধেক। তারপর শুধু ত্রিপুরা, ওরা বলে আমাদের করিডোরের কথা বলে। আরে ত্রিপুরা তো আমার পেটের মধ্যে, এটা কয় ঘন্টা লাগবে এটা খায় ফেলতে? তো ত্রিপুরা ঠিক আছে, ত্রিপুরার বদলে তোরে তেঁতুলিয়া দিলাম, চা বড় করে নে। ওর ইচ্ছা করে নিবে না, কারণ ও তো নর্থ ইস্টে যাওয়ার জায়গায় থাকবে না, নর্থ ইস্টের কোনো রাষ্ট্রই ইন্ডিয়ার কাছে থাকবে না। ওর যে ডেমোগ্রাফি, সে চায় কেমন? বিজেপি কোনো সময় এখানে ক্ষমতা আসতে পারবে? আসামে আসছে, আসামে তাও তো ওরা বলতেছে, আসামের মুখ্যমন্ত্রী বলতেছে যে এটা ঠেকানো যাবে না, ওরা 100 মেজরিটি হবে, আমার জীবদ্দশায় আমি চেষ্টা করবো যাতে মেজরিটি না হয়, কিন্তু ঠেকানো যাবে না। যাই হোক, এখন আসতেছি আমি যে মূর্তির ব্যাপারটা, যেটা এটা হলো যে ওরা যে থিওরিটা দিয়েছে, তারা হলো হিলি থেকে মেঘালয় সেটা কাট করে দিবে আমাদের। তো এইটা যদি করতে চায় তাহলে এই জায়গার যে পলাশবাড়ি খুবই ভাইটাল একটা জায়গা, গোবিন্দগঞ্জ পলাশবাড়ির জায়গাগুলো, এই জায়গাতে মুসলিম জনসংখ্যা হলো মেজরিটি, মানে সুপারফিশিয়ালি মেজরিটি 15%, হিন্দু 50% হলো পলাশবাড়িতে। 15%-এর জায়গায় এত কিছু কেন? এখানে ইন্ডিয়ান অ্যাম্বাসেডার যা উদ্বোধন করে কেন? আমি রংপুরে চাকরি করার সময়, তখন আমি গোয়েন্দা বাহিনীতে ছিলাম, ওই সময় ইন্ডিয়ান অ্যাম্বাসেডার যে অ্যাসিস্ট্যান্ট, সে মাঝে মাঝে রাজশাহী অফিস ছিল, মাঝে মাঝে এখানে যাইতো পূজা আছে, লোকজনের সাথে বসা, ব্যবসায়ীদের সাথে বসা। তারপর কিছু লোক আমি ধরেছি যারা প্রত্যেক দিনের পত্রিকা 1 বস্তা করে দিয়ে বর্ডারে দিয়ে আসতো সেই সময়। তো ওই বেটা এখানে আসতো এবং আসছিল, একটা জিনিস নিয়ে সে খুবই বাড়াবাড়ি করছে, সেটা হলো যে ওই একবারে সিটি সেন্টারে একটা মন্দির আছে, ওটা এখনো আছে, ওইটা নিয়ে ওই আশেপাশের লোকজন, জমির দাম বেড়ে গেছে, কমার্শিয়াল হয়ে গেছে, তো ওরা ওইটা মাপামাপি করছে যে একটু জায়গা মন্দিরের মধ্যে আছে, এইটা নিয়ে সে নিজে আসছিল এবং শেষ পর্যন্ত প্রেশার দিয়ে ওই ব্যাটারে বলছে তুই এখান থেকে সরে যা। তো এখন আমাদের এই চিকেন নেক, দ্বিজাতি তত্ত্ব
নর্থ ইস্ট এই জিনিসগুলো এক বাক্যে শেষ, যে নর্থ ইস্ট নামে কোনো জিনিস ইন্ডিয়ার ইয়েতে থাকবে না। এবং ব্রিটিশ পিরিয়ডেও তো আসাম নামে একটা ইয়ে ছিল, আমাদের আসাম বেঙ্গল মিলায় তো আমাদের বঙ্গভঙ্গ যেটা হইলো, আসামটা ছিল এই যে সব নর্থ ইস্টের মিলায় ছিল আসাম। এবং কিছু জায়গা ছিল মুঘলও বলতো যে ওখানে যাবো কি, ওখানে যাওয়াই তো যায় না। ব্রিটিশ শুধু ইন্ডিয়াকে ইউনাইট করছে, ইন্ডিয়ার হিস্ট্রিতে নাই। এই ইন্ডিয়া মুঘলরাও যে যুদ্ধ করছে, দাক্ষিণাত্যে করছে, এখানে ওখানে যত করছে, ওরা আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট ইয়ে ছিল, বাংলাও তো তাই ছিল। তো এই যে আমাদের আইডেন্টিটি যে ক্রাইসিসটা, আমরা মুসলিম, এই দ্বিজাতি তত্ত্বের কথা ওরা যতই বলুক, এটা ওরা ঘুরে ফিরে এক জায়গায় আসবে, মুসলমানদেরকে সরাও। তো মুসলমানকে সরাতে তুমি পারবা? ইন্ডিয়া থেকে সরাতে পারবে একজন দুইজন? 22 কোটি। 22 কোটি। ইন্ডিয়া থেকে ওরা যখন পার্টিশন হয় তখন পাকিস্তানে যত 4 কোটি 4.5 কোটি পাকিস্তানে গেছে, আর 4 কোটি 4.5 কোটি ইন্ডিয়াতে ছিল, তারা আজকে 22 কোটি। তাহলে আমাদের জনগণের জন্য আপনার, স্পেশালি মুসলিম জনগণের জন্য আপনার, মুসলিম জনগণের এক জায়গা, আল্লাহ যা বলছে সেইটা করো, নামে যাও। তুমি মুসলিম তো যুদ্ধেই যায় মরার জন্য, আর ওরা যুদ্ধে নামে হলো বেঁচে ফেরত আসার জন্য। তো সেখানে আমাদের সাথে পারবে কেমনে তারা? এই যে বলে, ও কামাল সাহেব তো, ব্রিগেডিয়ার কামাল তো বলছে যে ওরা যতই বলুক, আইসে দেখ না, আসলে ফিরে যেতে পারবি না। এটা ওরা ভালো করে জানে। 71-এ মানুষ বলে যে শেখ সাহেব বলছে তুমি কবে ফেরত নিবা, এর জন্য ইন্ডিয়ান আর্মি ফেরত যায় নাই। তার হিসাব করে সে দেখছে যে এখানে সব মরতে হবে, কারণ মুক্তিযোদ্ধাদের সবার কাছে হাতিয়ার, এবং কয়েক জায়গায় যুদ্ধ হয়েছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে ওইখানে একটা ইয়ে ছিল, ট্যাঙ্ক। ট্যাঙ্কের মধ্যে লেখা ছিল যে 65-এ আমাকে দখল করছে হলো বেঙ্গল রেজিমেন্ট সৈনিকরা, লেখা আছে তার আমার নাম অমুক, আমার জন্ম অমুক জায়গায়, এবং ওনারা আমাকে ধরে আনে বসাইছে। ওরা এইটা নেওয়ার জন্য ট্রেন লাগাইছিল, যুদ্ধ হয়েছে। এই কথাটাকে বলেন। আর এখন ইস্ট বেঙ্গল রেজিমেন্টালের ওইখানে ওই ট্যাঙ্কটা নাই। এই হাসিনার সময় এই ট্যাঙ্ক তারা নিয়ে গেছে, বৈজন্তী। তো এই হলো আমাদের দেশ, এই হলো আমাদের চরিত্র। এদেরকে পরাধীন করা অত সোজা না। ধন্যবাদ কর্নেল মহসিন, ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, এবং ধন্যবাদ মেজর আফসারি স্যার। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মুক্তির কথা এখানে শেষ করছি। পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।